ওয়েলকাম ইউ অল। তো আজ একটা অন্যরকম ভাবে জমাটি আড্ডা হবে। সো আমি আর রাজীব আমরা মডারেট করব। সো লেটস রোল দ্য বল। সালটা 1953, 1953। ফার্স্ট এভারেস্ট এক্সপিডিশন, তেনজিং নোরগে, স্যার এডমন্ড হিলারি। ইন দ্য লাস্ট ল্যাপ অফ দ্য সামিট হঠাৎ তাঁবুর বাইরে ওরা বেরিয়ে ওদের কয়েকজন গ্রুপ মেম্বার দেখছে আকাশের ওপর দিয়ে বেশ কিছু অম্লান বদলে হাঁসের মতো ছোট ছোট পাখি উড়ে গেল। সব চোখ বুঝছে যে হোয়াট ইজ দিস, এটা কি হ্যালুসিনেট করলাম? মানে এই অবস্থায় এভারেস্টের পিকের ওপর দিয়ে, যেখানে দিস ইজ আ ডেথ জোন, মানুষ এক পা অক্সিজেন সিলিন্ডার ছাড়া চলতে পারে না, মানে যেখানে 10% অক্সিজেন কম্পেয়ার টু প্লেন ল্যান্ডস, সেখানে এরকম ভাবে পাখি উড়ে যাচ্ছে। যাই হোক, বাকি মেম্বাররাও দেখে, তারপর সেটা একটা বিশ্বাসযোগ্যতার পর্যায়ে যায়। তারপর রেস্ট ইজ হিস্ট্রি। এভারেস্ট ওয়াজ কনকার্ড, ফ্ল্যাগ ওঠে ওপরে। তারপরে নেক্সট এক্সপিডিশন অনওয়ার্ডস আরো বেশ কিছু টিমরা যায়, তারাও এই একই দৃশ্য এক্সপিরিয়েন্স করে, ওই পাখি ওপর দিয়ে উড়ে যাচ্ছে। তারপর তার কিছু ফটো তোলা হয় এবং তারপর বেশ কিছু ভিডিওস। তারপর চলে আসে ব্যাপারটা একটা সায়েন্টিফিক রিসার্চে, যে হাউ দিস ইজ পসিবল। অ্যান্ড ইট ইজ ভেরি নর্মালি পসিবল, তার কারণ দিস ইজ ওয়ান অফ দ্য ন্যাচারাল ওয়ান্ডার্স অফ দ্য ইউনিভার্স। মাইগ্রেটরি বার্ডস, বার হেডেড গুজ, দে আর কমপ্লিটিং দেয়ার রুটিন মাইগ্রেশন ওই ওপর দিয়ে, এভারেস্টের পিকের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। ভাবলে প্রচন্ড অবাক লাগে যে মানে কি করে ইট ওয়াজ পসিবল। এখন রিসার্চ তারপর প্রুভ করে যে ওই সময়টায় when they are completing that migration over the death zone, তখন they are switching off the unnecessary facets, মানে physiological facets বেশ কিছু, যেরকম তাদের ব্রেনের কিছু ফাংশন, ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড টেম্পারেচার ড্রপস বাই 2°C, all that physiological and psychological energy is being channelized towards that activity, ওই ওপর দিয়ে উড়ে যাওয়া বা সেই অসম্ভবটাকে সম্ভব করা। ভাবতে প্রচন্ড অবাক লাগে, কিন্তু জাস্ট ইমাজিন একটা ওইটুকু পাখি যদি এই জিনিসটা করতে পারে, অ্যাজ হিউম্যান বিংস বা আমাদের যা ব্রেনের পোটেনশিয়াল, হোয়াট উই হ্যাভ হেয়ার, আমাদের পুরো হিউম্যান অ্যানাটমিটাকে মিনি কসমস বলা হয়, হোয়াট উই ক্যান ডু, মানে আমরা তাহলে কি করতে পারি বা কি অ্যাচিভ করতে পারি না। ইনফ্যাক্ট উই ক্যান উই, সেটাই হয়তো আজকের আমাদের এই আলোচনা বা আড্ডা সভার টাইটেল। সো লেট আস জাম্প ইন এন্ড সি হাউ উই ক্যান ফাইন্ড রেলিভেন্স দেয়ার। একটা সামান্য পাখি এরকম যদি কাণ্ড কারখানা করতে পারে, সেখানে আমরা লেট আস ফাইন্ড আউট, মানে জমিয়ে সেটারই আজকে বেশ মজা করে খুঁজবো। বন্ধুরা সবাই এসে গেছে এবং আমি বা রাজীবের অনেকেই কমন বন্ধু, কিন্তু একে অপরকে আমরা প্রায় চিনি না। সো ওয়ান বাই ওয়ান আমরা একটু ইন্ট্রোডিউস করে দিই। পার্থ শিল্পী মানুষ। পার্থ একজন শিল্পী মানুষ, শিল্পের অনেকগুলো ক্ষেত্রে ওর অনায়াস চলাচল। স্কাল্পচারিং, বেসিক্যালি সেরামিক্স নিয়ে কাজ। ও একজন পেইন্টার, হি ইজ অ্যান ইলাস্ট্রেটার, হি ইজ অ্যান ও একজন ইনস্টলেশন আর্টিস্ট। এবং দুর্গাপুজো নিয়ে, মানে এখানে ছোট্ট করে বলি যে বিগত প্রায় 25-30 বছর ধরে কলকাতা দুর্গাপুজো শুধু আর উৎসব পুজোতে আবদ্ধ নেই। ইট বিকাম world greatest art carnival. It's absolutely একটা ইনস্টলেশন, গ্রেটেস্ট আর্ট ইনস্টলেশন প্ল্যাটফর্ম। এবং সেখানে পার্থর অবদান মানে ওয়ান অফ দ্য কি। বিগত প্রায় 15 বছর বা তার বেশি সময় ধরে কলকাতার দুর্গাপুজোর এই যে আজকে এই চেহারা, তার পেছনে পার্থ ওয়ান অফ দ্য কি প্লেয়ার। এবং আমার সৌভাগ্য হয়েছে বিগত বেশ কয়েক বছর পার্থর কাজ দেখা। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট মানে ইন্টারেস্টিং বিষয় আমার মনে হয় যে পার্থ যে ফাইন আর্টকে এরকম একটা মাস গ্যাদারিং এর মধ্যে নিয়ে এসছে, উইথ অল ইস এস্থেটিক, ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন গুলোকে ইন্ট্যাক্ট রেখে। মানে সেটা একটা মানে মানে অষ্টম আশ্চর্য জিনিস, মানে কিভাবে সেটা সম্ভব। এবং পার্থকে আমি ব্যক্তিগতভাবে কিছুটা চিনি, মানুষ হিসেবে বা ওর মগজে অনেক কিছু আছে, মানে সেগুলোর ছোঁয়া আজকে এই আড্ডায় পাবো। থ্যাংক ইউ পার্থ। সঞ্জয় বাই প্রফেশন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে দীর্ঘদিন জড়িত, ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ইঞ্জিনিয়ার। সেটা তো গেল। এছাড়া ও একজন ট্রু ফিল্ম বাফ। পৃথিবীর ক্লাসিক্স থেকে এখনকার কন্টেম্পোরারি এমন কোন দেশের ছবি নেই যে ওর জানা নেই, দেখা নেই, মানে ভেরি ট্রু ফিল্ম বাফ। এবং সঞ্জয় দীর্ঘদিন ধরে লেখালেখি করে, ওর লেখার ধার অন্যরকমের ধার, একজন অন্য ধরনের প্রকৃতি প্রেমী। তো
Thank you, Sanjay, for joining in today's Adda session. শ্রেয়সী একজন লয়ার। হ্যাঁ, এখন আর কালো কোট পরে কোর্টে হয়তো ছুটোছুটি করে না। শি ইজ আ কর্পোরেট লয়ার নাও, এবং মগজাস্ত্রে শান দিয়ে কোন বিজনেসকে কিভাবে বা অন্য বিজনেসকে কিভাবে আইনের মারপ্যাঁচে ফেলা যায়, এখন শ্রেয়সীর সেটাই মানে টু ডু, সারাদিনের সেটাই ওর রোজ নামচা। ওয়েলকাম শ্রেয়সী। Let us introduce উজ্জ্বল। উজ্জ্বল একজন ডাক্তার মানুষ, কিন্তু বড় মজার ডাক্তার। মানে ডাক্তার বলতে যেটা আমরা বুঝি, ও প্রাইভেট প্র্যাকটিস করে না, ও কোনো কর্পোরেট হসপিটাল, গভর্নমেন্ট হসপিটালের সঙ্গে জড়িত নয়। তাহলে উজ্জ্বল করেটা কি, মানে কোথায় ডাক্তারিটা করে? প্রচুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং এনজিওর সঙ্গে উজ্জ্বল জড়িত অ্যাজ এ ডক্টর। আজকের এই অবস্থায় উজ্জ্বল সত্যি এক উজ্জ্বল মানুষ। আর একটা ওর একটা প্যাশন বা ওর একটা শখ আছে। আমরা সবাই জানি যে রাধে সে চুলো বাঁধে, কিন্তু উজ্জ্বলের এই শখটা নিয়ে যদি গেস ওয়ার্ক করতে বলি, এখানে কেউ বলতে পারবে না। তো মেক ইট শর্ট, আমি বলে দিই, উজ্জ্বল একজন লিরিসিস্ট, মানে গান লেখে, এবং ও গান লেখে সেটা কিন্তু সাধারণ লোকজন গায় না। ওর গান বিখ্যাত শিল্পীরা গায়, ইন্দ্রাণী সেন, রূপঙ্কর ওর গান নিয়ে অ্যালবাম বার করে। তো উজ্জ্বলের কাছ থেকে আজকে আড্ডায় অনেক কিছু রসদ পাবো। রশ্মি শিল্প জগতেরই মানুষ। শি ইজ আ ভারতনাট্যম গুরু, মানে এক্সপোনেন্টও বলা চলে, এবং স্পেশালাইজেস ইন নাট্যশাস্ত্র। বহু বহু বছর ধরে প্রচুর জায়গায় নিজে পারফর্ম ছাড়াও প্রচুর শিষ্য এবং শিষ্যাকে শি ইজ প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার। শি ইজ এন ভারতনাট্যম গুরু। ওয়েলকাম রশ্মি। আরেক সঞ্জয়, জুনিয়র সঞ্জয়। একটি বড় মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পুরো আর্কিটেকচারটা, ব্যাকবোনটা ও বহন করে চলেছে নিজের এই মেরুদণ্ডের উপর। এবং পুরো সফটওয়্যার আর্কিটেকচারটাই ওর উপর ডিপেন্ডেন্ট, এবং হি ইজ ক্যারিং দ্যাট থ্রু। আরেক পার্থ, মানে জুনিয়র পার্থ, বা ও কবির নামে ওর ফেসবুক প্রোফাইল বা এখানেও ওকে আমরা কবির নামে দেখতে পাচ্ছি। ও একজন অ্যাক্টর, বেসিক্যালি হি ইজ এ থিয়েটার অ্যাক্টর। দীর্ঘদিন ধরে থিয়েটার করছে, খুব ইম্পর্টেন্ট, খুব বেশ কিছু কাজ করেছে। মিনার্ভা রেপার্টরির সঙ্গে দীর্ঘদিন জড়িত, এবং আমরা সবাই জানি যে আমাদের দেশে থিয়েটার করে মানে আমাদের দিন চলতে পারে না, মানে আমাদের জীবিকা নির্বাহ হয় না। সো পার্থ বা কবির অন্য ফরম্যাটেও কাজ করছে অলরেডি। রিনাদি মানে অপর্ণা সেনের ছবিতে কাজ করেছে, বেশ কিছু ওয়েব সিরিজ, আরো বেশ কিছু কাজ করেছে। ওর সঙ্গে আমি একটা কাজ করেছিলাম। ও অনেক বিষয় নিয়ে ওর ইন্টারেস্ট আছে, এবং অনেক বিষয়কে ও হোন করে। তো দ্যাটস ভেরি ভেরি ইন্টারেস্টিং। তো আজকের আড্ডায় পার্থর ইনক্লুশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। শ্রীতমা, শি ইজ অ্যাক্টিং অ্যাজ এ ব্রিজ, মানে ব্রিজ বিটুইন পেশেন্টস, ডক্টরস, নার্সেস, মানে পুরো হেলথ কেয়ার সিস্টেমটাকেই শি ইজ ব্রিজিং দ্যাট গ্যাপ, এবং মানে সাবলীল ভাবে। এবং আমরা যারা পেশেন্ট হয়ে হাসপাতালে যাই বা যেখানেই যাই না কেন, মানে নর্মালি আমরা পেশেন্ট ছাড়াও প্রচন্ড ইমপেশেন্ট হয়ে উঠে পড়ি। হ্যাঁ, এবং সেই ইমপেশেন্ট পেশেন্টদের হ্যান্ডেল করা এবং নার্স এবং ডাক্তার, এই পুরো ব্রিজটাকে শি ইজ ডুইং ইট, মানে বিভৎস সুন্দরভাবে শি ইজ ডুইং ইট। এবং এক ভীষণ মানে নামি দামি একটা স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে শি ইজ অ্যাসোসিয়েটেড। এবং আমার মনে হয় আজকের এই সামাজিক কাঠামো বা পরিকাঠামো বা আজকের যে অবস্থা, সেইখানে দাঁড়িয়ে শ্রীতমার ইনপুটস উড বি ভেরি ভ্যালুয়েবল ইন দিস আড্ডা। ওয়েলকাম শ্রীতমা। ষোড়শী নিজে একজন আর্টিস্ট, যেরকম পার্থদার কথা বলছিলেন, পেইন্টার, শি ইজ অ্যান আর্টিস্ট। প্রচুর, আজকে যেটা বলছিলে গৌতম দা, যে মানে পুজোটা আর পুজো নেই, ইট হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ডস মানে মোস্ট ম্যাগনানিমাস আর্ট কার্নিভাল। ওতপ্রোতভাবে প্রচুর প্যান্ডেল এবং প্রচুর আর্ট ওয়ার্কস এবং ইনস্টলেশনের সঙ্গে জড়িত। শি ইজ আ ক্রিয়েটিভ পারসন ইন হার ওন, মানে ইন ইটসেলফ। ওয়েলকাম ষোড়শী। অমিত এগেন একটা কর্পোরেট কোম্পানির এইচআর এবং এইচআর ম্যানেজার। সারাদিন প্রচন্ড কাজের ঝক্কি, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেকদিন, দীর্ঘদিন ধরে অমিত লেখালেখি করে, কবিতা, রম্যরচনা, ছোট গল্প, এবং এগুলো অমিতের মানে প্রাণের থেকে প্রিয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, শুভদীপ। শুভদীপ অঙ্কের মানুষ, মানে সারাক্ষণ অ্যাকাউন্টস নিয়েই থাকে। ও একটি খুব নামি দামি কোম্পানির অ্যাকাউন্টস হেড করে। অ্যাট দ্য সেম টাইম মানে শুভদীপের অন্য পরিচয় যেটা ভীষণ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মানে ও একটা চলতা ফিরতা গুগল টাইপের, মানে লোকে গুগলে না গিয়ে ওর কাছে ছুটে আসে
এই শুভদীপ এখানে বেড়াতে যাবো, টিকিটটা কি করে করবো? এই শুভদীপ এখানে একজন ডাক্তার বুক করতে হবে, এখানে কি করে যাব? এই শুভদীপ আমার এই খেলার জিনিসটা দরকার, এখানে কি করব? মানে সবাই এসে ওর কাছে আগে বলে, নিজে কম্পিউটারে বসে থাকলেও কম্পিউটারে গুগল না করে আগে শুভদীপের কাছে ছুটে আসে। মানে হি ইজ আ গো টু ম্যান ফর এভরিবডি, মানে যেখানেই ও মেশে। সেটা একটা ভীষণ একটা অদ্ভুত একটা র্যাপো বা একটা অদ্ভুত মানুষের সঙ্গেও সম্পর্ক তৈরি করেছে। আরেকটা জিনিস যেটাও করে, মানে হি ইজ আ ফ্যামিলি ম্যান টু, কিন্তু প্রচন্ড ব্যস্ততার মধ্যেও শনি রোববার কিন্তু ও গিয়ে সারা বছর মাঠে নেমে পড়ে। সে ফুটবল নিয়ে হোক, ক্রিকেট নিয়ে হোক, কুচো কাচাদের সঙ্গে হোক, বা যাকেই পাবে তাদের সঙ্গে ও খেলাধুলোয় মেতে ওঠে। মানে দিস আর দ্য ভেরিয়াস ফ্যাসেটস অফ শুভদীপ। কাজী মানে এই সবাই পরিচয় পর্বটা শেষ হতে মানে অদ্ভুত যেটা আমার লাগছে, যে অদ্ভুত একটা গ্যামাট, মানে অদ্ভুত ডিফারেন্ট ফ্র্যাটার্নিটি থেকে আমাদের এই মানে সমাগমটা আজকে হয়েছে। দ্য অ্যামালগামেশন ইজ ভেরি ওয়াইড অ্যান্ড ভেরি ভার্সেটাইল। মানে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, মানে খুব কম জায়গায় হয়তো এতটা ভার্সেটাইল সমাগমের আমরা সুযোগ পাই। লেট আস স্টার্ট। আমাদের বিষয়গুলো হবে মানে কোথাও গিয়ে আমাদের থট, আমাদের ব্রেন, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পারসেপশন, ক্রিয়েটিভিটি, এইসব নিয়ে আমরা একটু মজার ছলে আড্ডা মারবো। তার আগে একটু ছোট্ট করে বলি যে এই আড্ডার ভাবনাটা কিভাবে এলো, সেখানে সেই জায়গা থেকে আমাদের সম্পর্ক একটু ইন্ট্রোডিউস করি। এখানে আমাদের কেউ কেউ চেনেন, আবার অনেকে চেনেন না, বা পরবর্তীতে আজকে বা কালকে যখন এটাকে ছাড়া হবে বা অন্য সাধারণ লোকজন যারা দেখবেন তারা তো চেনেনি না। অ্যাকচুয়ালি নমস্কার, আমি গৌতম, রাজীব আজকের সন্ধ্যার দুই মডারেটর। আমি দীর্ঘদিন ধরে থিয়েটার এবং ফিল্মের সঙ্গে জড়িত অ্যাজ আ ডিরেক্টর, রাইটার, এবং আমাদের মানে আমার আর রাজীবের একটি ওই ছোটখাটো ক্রিয়েটিভ অ্যাড এজেন্সি আছে, ক্রিয়েটিভ অডিও ভিজুয়াল অ্যাড এজেন্সি। এবং ব্যক্তিগতভাবে আমি যেহেতু থিয়েটার এবং সিনেমার প্রচুর ওয়ার্কশপ করাই, এছাড়াও বিভিন্ন স্কুলে, কলেজে, এনজিও, ইভেন কর্পোরেট হাউস, ইভেন কিডস ওয়ার্কশপ আমি করি। রাজীবও তার রাজীবের এই পরিচয়টা ছাড়া ওর আসল প্রফেশনাল পরিচয় কিন্তু আলাদা। ও একটা গ্লোবাল সফটওয়্যার কোম্পানি অ্যাডমিন ভিপি। তো রাজীব ওর সেই কর্মস্থলের বেশ কিছু ওয়ার্কশপ কন্ডাক্ট করায়, মানে ফেসিলিটি ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি, এইচআর। আমরা দুজনেই বেশ কয়েক বছর ধরে একটা প্রজেক্ট হাতে নিই। সে প্রজেক্টটা হচ্ছে ইউথ মাইন্ডে, মানে আমাদের যারা স্কুলে পড়ে, ইউথ মাইন্ড বলতে যেটা বোঝায়, তাদের জীবনটা বা তাদের দেখার চোখটা বা তাদের বোঝাটা অন্যভাবে কিভাবে করা যায়, সেই জন্য নিজেরাও আমাদের নিজেদের প্রস্তুত করেছি। অ্যাপার্ট ফ্রম হোয়াট এভার আমাদের নিজেদের জ্ঞান, নিজেদের অভিজ্ঞতা ছাড়া আমরা বেশ কিছু সেমিনার অ্যাটেন্ড করেছি, বেশ কিছু ওয়ার্কশপে এই বুড়ো বয়সে অ্যাজ এ পার্টিসিপেন্ট আমরা পার্টিসিপেট করেছি। তাছাড়া তো পড়া, দেখা, শোনা, অবজার্ভ করা, সেগুলো ছিল। সেই জায়গা থেকে আমাদের প্রজেক্ট, যেটা নিজেদের তৈরি করেছি প্রায় বছর দুই ধরে, হাউ টু বি, কি করে হয়ে ওঠা যাবে, অ্যাকচুয়ালি সেইটা আরম্ভ করি আমরা বিভিন্ন স্কুলে, গভর্নমেন্ট স্কুলে নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে। তো উইদিন 1 মান্থ, মানে মার্চের মাঝামাঝি সময় থেকে তো উই ওয়েন্ট ইন লকডাউন সেশন। সো জানি না এখন কবে আবার নর্মালাইজ হবে। তো সেই জায়গা থেকে আমরা ভাবছিলাম, হঠাৎ আমি আর রাজীব মনে হলো, আচ্ছা সেই বিষয়গুলো নিয়ে একটু অন্য ফরম্যাটে আমাদের ম্যাচিওর ব্রেন যারা, বা ম্যাচিওর স্ব ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত, তারা কি ভাবছি, তারা কিভাবে রিয়াক্ট করছে, সেই জায়গা থেকেই আজকের এই আড্ডার শুরুয়াত। তো এবার আমি একটা মজার ছলে, অনেকটা রেকাবিতে সন্দেশ সাজানোর মতো এইরকম একটা থালায় রং বেরঙের বেশ কিছু কাগজের টুকরো আছে, সবাই আশা করি দেখতে পাচ্ছ। সেখানে বেশ কিছু জিনিস লেখা আছে। সেই লেখার মধ্যে থেকে আমাদের প্র্যাকটিক্যালি আমরা এক জায়গায় বসে, তোমরা টেবিল থেকে তুলবে। এখানে আমি তোমাদের সবার হয়ে একটা একটা করে তুলবো। যে হাত তুলবে সে আগে বলবে, অথবা কেউ হাত তুলতে হেজিটেট করলে আমি বা রাজীব যে কোনো র্যান্ডাম নাম বলবো, যে চিঠি যেটা বেরোবে সেটা নিয়ে তোমাদের বলতে হবে, আড্ডা দিতে হবে। এইভাবে আমরা এগোবো। থালায় প্রচুর সন্দেশ চালানো আছে, প্রথম কে বলবে, মানে আমরা কাগজে কি বেরোবে সেটার আগে প্রথম আগে হাত, মানে গাভাস্কার কে হবে, ওপেন কে করবে? শ্রীতমা হাত তুলেছে। ও ওকে ওকে, আচ্ছা আমি শ্রীতমার জন্য তুলছি। আমি জানি না কি উঠবে, উঠেছে ফ্রিডম, এবং তার সঙ্গে একটু ছোট্ট নোট দেয়া আছে, হোয়াট ইজ ট্রু ফ্রিডম, can we able to explore inner and outer facets of freedom?
এটা যদি অ্যারাউন্ড 3-3.5 মিনিটের মধ্যে বলতে হবে। তোমার যা অভিজ্ঞতা থেকে, তোমার নিজের উইজডম থেকে। ফ্রিডম বলতে আমরা বুঝি স্বাধীনতা। আমি বাংলায় বলছি। হ্যাঁ নিশ্চয়ই, আমরা বাংলাতেই বলবো। ফ্রিডম বলতে আমরা বুঝি স্বাধীন। হ্যাঁ হ্যাঁ, আমরা স্বাধীনতা বুঝি। এক একজনের কাছে স্বাধীনতার মানে এক এক রকম। কেউ স্বাধীনতা বলতে বোঝে কর্মজগতের মধ্য দিয়ে নিজেকে তুলে ধরা। কেউ স্বাধীনতা বলতে বোঝে নিজের সংসার জীবন, নিজের ফ্যামিলি লাইফকে সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে নেয়া। কিন্তু এটা যার যার নিজস্ব অ্যাসপেক্ট। স্বাধীনতা জিনিসটা একটা বিশাল ওয়ার্ড, এটার ওয়ার্ল্ডও একটা বিশাল, এবং ছোট করে স্বাধীনতাকে আমরা ডিফাইন করতে পারবো না, বা একজনের কাছে স্বাধীনতার এক এক রকম মাত্রা। আমরা কেউ কেউ ভাবি, বা আমি আমার কথা দিয়ে বলছি যে মনে হতে পারে এক এক দিনে আমাদের প্রত্যেক দিন মনে হয় কি আজকের এইটা করলে বোধহয় আমি আরো স্বাধীন হতে পারতাম, এই কাজ করলাম না তাহলে আমার কিছুটা কমতি রয়ে গেল, তাহলে বোধহয় আমি সেভাবে স্বাধীন নই, এখানে আমি পারলাম না করতে। তো এইরকম জিনিস, এইরকম ভাবনা, এইরকমটা মানুষের থেকেই থাকে। তো সেই নিয়ে স্বাধীন ভাবে ভাবনা চিন্তা করা, স্বাধীন ভাবে জিনিসকে দেখা, এটাও আমার মনে হয় আলপার জগৎকে দেখাটাও একটা দেখার স্বাধীনতা লুকিয়ে আছে। তো এটা খুবই ব্রডার অ্যাসপেক্ট, ছোটভাবে স্বাধীনতাকে ডিফাইন করা যায় না, যে যার মতন করে ভাবে। কেউ ভিতর থেকে হয়তো মনের ভেতর থেকে স্বাধীন, বাইরে সেভাবে সে প্রকাশ করতে পারে না। আবার কেউ তাও কাজ কর্ম দিয়ে বোঝায় যে আমি এভাবে করলে এভাবে আমার জিনিসটা স্বাধীনতা পাবে। তো আমার কাছে এটাই বলার। হ্যাঁ, মানে স্বাধীনতা তো আমরা যখন যেই জিনিসটা ভালো লাগে না বা যে জিনিসটার থেকে স্বাধীন হতে চাই, আমরা একটা হিন্দিতেও বলে যেটাকে ছুটকারা পাওয়া, সেটা অনেক সময় স্বাধীনতা আমরা সেটাকে মনে করি। মানে আজ দেশ স্বাধীন হলো কোনো রাজ থেকে, কি আমাদের অফিসে চাকরি করতে ভালো লাগছে না, আমি চাকরিটা ছেড়ে দিয়ে স্বাধীন হলাম। কোনো রিলেশনশিপ আমাকে খুব সাফোকেট করছে, আমি সেই রিলেশনশিপটার থেকে স্বাধীন হলাম, সেটাও এক ধরনের স্বাধীনতা। কিন্তু ভেতর থেকে স্বাধীনতাটা যেটা তুমি রেজ করলে, উইচ ইজ আ ভেরি রেলিভেন্ট আর উইচ ইজ আ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট, যে ভেতর থেকে স্বাধীন হওয়া মানেটা কিন্তু দেয়ার কুড বি, মানে আমরা কি আমাদের ভয় থেকে স্বাধীন হতে পারছি, আমরা কি আমাদের জেলাসি, হেট্রেড, অ্যাঙ্গার, বা আমাদের ওই প্রচন্ড যে ছোট জিনিসগুলো যেগুলো আমাদের মধ্যে সবসময় আসছে, এখনো আমি বলছি হয়তো এই মিটিংটার পরেই এই বা আড্ডাটার পরেই এই জিনিসগুলো আমার মন থেকে মুছে যাবে, সেই স্বাধীনতাটার দিকে কি কোনো রকম এফোর্ট আমরা দিতে পারছি, যে সেইটা কি বড় স্বাধীনতা বা সেইটা কি বড় মাপের স্বাধীনতা পাওয়া নয়? মানে স্বাধীনতার কিন্তু একটা সেটাও বিরাট বড় ফ্যাসেট বা বিরাট বড় স্ফিয়ার, আমার যেটা মনে হয়। এনিবডি এলস ওয়ান্টস টু অ্যাড, প্লিজ? শীতমা খুব ভালো বলেছেন। আমি শ্রেয়সী, হাই, আমার খুব ভালো লাগলো যে ফ্রিডম শুড বি ফ্রিডম অফ চয়েস, প্লাস আর একটা যেটা আমাদের দরকার, উই শুড নট হ্যাভ দ্য ফিয়ার অফ লুজিং আউট, যেটা আজকের কনজিউমারিজম জগতে খুব বেশি আছে। উই আর অলওয়েজ হ্যাভিং দ্য ফিয়ার অফ লুজিং আউট ফ্রম সামথিং। আজকে এই পার্টিতে গেলাম না, কালকে ওখানে ওই সিনেমাটা দেখলাম না, বা আজকে তার সাথে কথা বলার চান্সটা আমি ইগনোর করলাম, বা হোয়াট এভার দ্য কেসেস। সো উই শুড বি ফ্রি ফ্রম অল দোজ থিংস। নিজের একটা কি বলবো, মাইন্ডফুলনেস দরকার, একটা নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট খুব দরকার, বিফোর আই ক্যান প্রেজেন্ট মাই সেলফ টু দ্য আউটার ওয়ার্ল্ড। হোয়াট অ্যাবাউট মাই ইনার ওয়ার্ল্ড, যেটা রাজীব স্যার বললেন যে we are always caught in here, ফ্রিডম পাওয়া খুব দরকার। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ শ্রেয়সী। তো চলো নেক্সট ওয়ান, কে কার জন্য সন্দেশ? আচ্ছা পার্থ, ওকে, তুমি বলবে এটা দেখতে পাচ্ছ কোনো রং তোমার পছন্দ? হ্যাঁ দেখতে পাচ্ছি। কোনো তুমি তোলো। আচ্ছা আমি তুলবো। তুমি তোলো। আচ্ছা দেখা যাক পিঙ্ক কি আছে। বেশ। টাড়াং টাড়াং, উরি বাবারে, হ্যাঁ, দ্যাটস অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ, এভরিথিং ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ। নেচার, মাদার নেচার, আওয়ার এনভায়রনমেন্ট। ছোট্ট করে তার সঙ্গে লেজুর দিয়ে আছে, whether we are at all concerned about our surroundings,
where we go wrong and why, blah 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 blah. Around 3 minutes, within 3.5 minutes এর মধ্যে। আচ্ছা বেশ, আমি এটাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, absolutely, শুনতে হ্যাঁ। পাচ্ছ absolutely. তো? বেশ বেশ, আমি এটা শ্রীতমা এবং শ্রেয়সীর কথার একটা সূত্র ধরে একটু বলি আর কি। হ্যাঁ, এটা মজা হবে জিনিসটা। মানে যখন এই ফ্রিডম নিয়ে কথা বলছিল, আমার কলেজে একটা মজার ঘটনা ঘটেছিল। মানে আমরা তো মানে ওই একটা স্ট্রাকচারে পড়তাম 5 বছর প্লাস 2 বছর আর কি। মানে 5 বছরের হচ্ছে ব্যাচেলার্স জোন, তারপরে পোস্ট গ্রাজুয়েট 2 বছরের জন্য। তো যখন পোস্ট গ্রাজুয়েশনে যায় আর কি, তখন না তাদের উপর খুব কিছু যে এরকম একটা সিলেবাসের ভয়, এইসব এরকম করতে হবে সেটা খুব একটা জোর করা হয় না। ওরা ওদের মতো করে কাজ করে, একটা স্ট্রাকচার থাকে আর কি। তো নানা রকমের ছেলে মেয়ে আসে, আর আমার এই এক একজনকে এরকম ভাবে স্টাডি করাটা, মানে এক একজনের এই বিহেভিয়ার বা নেচার যাই বলো না কেন, তো সেগুলোকে স্টাডি করাটা বেশ মজা লাগে আর কি। তো এরকম একটি ছেলে, সে প্রচন্ড ফাঁকিবাজ আর খুব তাত্ত্বিক, মানে প্রচুর তত্ত্ব কথা বলে এদিক ওদিক। তা একদিন এসে আমাদেরই এক মাস্টারমশাই বাঁধনদাকে বললো যে স্যার, আমরা তো যখন পোস্ট গ্রাজুয়েশন করছি তো আমরা তো ফ্রি, মানে আমাদের তো এত কিছু মানামানির কি খুব দরকার আছে, মানে আমরা তো ফ্রি, মানে 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 ফ্রি মানে মানে বলে এই যে সেরামিক করতে গেলে এই মাটিটার সাথে এই মাটিটা এরকম করে জুড়তে হবে, এটাকে এরকম ভাবে মানতে হবে, রাখতে হবে। তো সেটা কি আমাদের মানে এবারে খুব মানামানির দরকার আছে, মানে আমরা তো ফ্রি। তো বারুণদা বললেন যে হ্যাঁ, তুই তো ফ্রি, তাহলে আমরা ফ্রিলি কাজ করি, ফ্রিলি কাজ কর। তো সেই ছেলেটি ফ্রিলি কাজ করছে। তো কাজ করা মানে ফাঁকি দেয়া, আর এদিক ওদিক করতে করতে সে যখন প্রচুর ফ্রিডম এনজয় করবে, ফ্রিডম এনজয় করার পরে মানে পরীক্ষার এই দিন 15 আগে আমাদের সেরামিক্সে তোকে ফায়ার করতে হয় সব। তো খান 4-5 জিনিসপত্র বানিয়েছে, তো সেটি ফার্নেসে দিয়েছে, ফার্নেসে দিয়ে ফায়ার হয়ে গেছে। ফায়ার হওয়ার পরে তারপরে ফার্নেসের দরজা খোলা হলো, তো ওই 3টি জিনিস 36 টুকরো হয়ে বেরোলো। তো বললো যে স্যার এটা কি হলো? তো বান্দা বললো, কেন তুই ফ্রি, এনজয়িং ইওর ফ্রিডম। তো এটাও কিন্তু না, মানে ফ্রিডমের কতগুলি সমস্যা আছে, মানে ফ্রিডমের কতগুলি প্রপস আছে। আমি ফ্রি বলে আমার 6 বছরের মেয়েকে হাইওয়েতে ছেড়ে দিতে পারি, মানে ফ্রিডমের এই কতগুলি না প্রপস আছে, পিলার্স আছে, সেগুলো মানতে। তো ফ্রিডম আমার কাছে কিন্তু ওই নার্চার করা, কেয়ার করা, যেখান থেকে বীজটা থেকে গাছটা হবে, ঠিক হ্যাঁ, বীজটা থেকে গাছটা হওয়ার ও তো ফ্রিলি হচ্ছে, কিন্তু ওই ফ্রিডমটা গাছকে যেরকম এনজয় করবে, আমি গাছের আশেপাশে যারা দাঁড়িয়েছে তারাও এনজয় করবে। সো দিস ইজ দ্য বিহেভিয়ারিয়াল প্যাটার্ন। এটাই কিন্তু এনভায়রনমেন্টের সাথে আমাদের একটা সংযোগ তৈরি করে। তো ফ্রিডমের প্যারামিটারটার সাথে কিন্তু এনভায়রনমেন্টের একটা ভীষণ রকম যোগ। মানে আমি মানে সামনে গাছ রয়েছে, তার কতগুলি প্রবৃত্তি থাকে, মানুষেরও কতগুলি প্রবৃত্তি থাকে, তার সাথে কতটা একাত্ম হবো। মানে আমি তো এরকম নয় যে গিনেস বুকে নাম তুলবো বলে তাল গাছের উপরে 12 মাস করে থাকছি, মানে ওটা দিস ইজ নট দ্য ওয়ে অফ এনজয়িং দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, এইটা একটা যেরকম। আর আমি ফ্রি বলেই হঠাৎ করে মনে হলো কতগুলি সোনাঝুরি গাছ আমি একটা ডেসিডিয়াস বেল্টে লাগিয়ে দিলাম, সেটাও হয় না আর কি। মানে আমাদের মুশকিলটা হচ্ছে এই প্যারামিটার, মানে ফ্রিডম আর আমি না ওই সূত্রগুলো একটু জোড়ার তাল করছি আর কি, যে আমি তো ফ্রি, মানে আমি স্বাধীনভাবে ভাবতেই পারি। সেই জন্য আমি যখন মানে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করবো, এনভায়রনমেন্টালিস্টের সাথে কথা বলবো না, ফ্লোরা এন্ড ফনা নিয়ে যারা কাজ করে তাদের সাথে কথা বলবো না, যারা সয়েল নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলবো না। আমি ফ্রিলি আমি ভাববো, কারণ আমি তো ভাবতেই পারি, আমি ফ্রি। সো যেই গাছটা এখানে হওয়ার না, সেই গাছটা আমি সেখানে প্ল্যান্ট করবো, সে সেখানে হবে। এটা কিন্তু নয় ব্যাপারটা। তো মানে সবসময়ের জন্যই কিন্তু এনভায়রনমেন্টের সাথে যেভাবে যোগসূত্র স্থাপন করা হয়, তার কিন্তু একটা গাইডেন্স লাগে, এবং সেই গাইডেন্সটা কিন্তু একেবারেই যে খুব তত্ত্বজ্ঞানীদের হাত ধরে হবে এরকম নয়। এইগুলো আমরা মানে খুব মানে ওই পরম্পরাগত ভাবেই পেয়ে আসছি আর কি, থাকি। তো এরকম ভাবেই আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নটাও সেরকম ভাবে, এটা অ্যাবসলিউটলি। মানে ছোট্ট করে অন্য একটা জিনিস বলি, মানে আমার হঠাৎ মনে হলো যে আমরা বিশেষ করে আজকের এই পরিস্থিতিতে কোভিড-19 সিচুয়েশন, এবং আমরা সবাই বলছি, হয়তো কিছুটা বুঝতেও পারছি নেচার নিয়ে, যে আমরা কিন্তু সত্যি কি আমরা এতটুকু মানে আমাদের এক্সিস্টেন্স, মানে আমরা 1 সেকেন্ডের জন্য আমাদের এক্সিস্টেন্স থাকবে না যদি মানে আমার টোটাল
মানে আমার পুরো এক্সিস্টেন্সটা ওর মাথায় টাঙানো আছে, গাছের মাথায়। সেটা কি আমরা আরো এলায়, হ্যাঁ চারটে যেরকম বলুন যে চারটে সোনাঝুরি গাছ পুঁতে দিলাম, বাকি অমুক হলো, একেবারেই উৎসবে চলে গেলাম। তো সেটা প্রচন্ড হন্টিং। এবং এই যে সারা পৃথিবীতে মানে প্লাস্টিক হোক অমুক হোক, মানে কিভাবে সেখানে আমি কতটুকু অ্যাওয়্যার। এবং এই যে নেচারের সঙ্গে একাত্মতা হওয়া, মানে আমি ছোট্ট এই গাছের কথাই বলি, আমি একটা জাস্ট আই কেম অ্যাক্রস ফিলিপিন্স, তারা অদ্ভুত একটা ছোট্ট দেশ, অদ্ভুত একটা জিনিস করেছে। মানে ওদের গ্র্যাজুয়েট হতে পারবে তখনই সে ডিগ্রিটা হাতে পাবে যখন শুধু তোর একাডেমিক্সে পাস করলো তা নয়, অ্যাটলিস্ট 10টা গাছ লাগাতে হবে। তখন সে অনলি দেন সে তার ডিগ্রিটা হাতে পাবে, যেটা আমার মনে হয় অদ্ভুত একটা সুন্দর জিনিস। আমি জানি না মানে এইটা দেখবে, মানে আমি এই প্রসঙ্গে আরেকটু স্ট্রেচ করছি। এই যে দেখো যে এই যে শান্তিনিকেতনে যখন বিশ্বভারতী প্রতিষ্ঠা হচ্ছে, সেখানে যে গাছ প্যাটার্ন গুলো সেগুলো কিন্তু প্ল্যান্টেড, ফলত এতদিন বাদে হয়তো তারা মহিরুহে পরিণত, কিন্তু এগুলো সব বেশ কোন জায়গাটাতে আম্রকুঞ্জ, এবং এই যে ভেরিয়েশনটা তৈরি করেছিলেন উনি কিন্তু জেনে বুঝে এই ভেরিয়েশনটা তৈরি করছিলেন, ওই ডেসিডিয়াস বেলকে কোন গাছটা লাগানো যেতে পারে এবং গাছের সাথে এই সম্পর্কটা। আর আরো একটা যেটা আমি আরেকটা পার্সপেক্টিভে বলি, ধরো আমাদের না নেচার স্টাডি করতে হয় কলেজে, মানে আর্ট কলেজে, তো আউটডোর স্টাডি করতে হয়। পিকুলিয়ার ব্যাপারটা মানে আমাদের মানে ওই গাছের পাতাটা দেখে আঁকা, মানে শুরুতে আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই রকম কিছু মাস্টারমশাইয়ের হাতে পড়েছিলাম, তারা বারবার করেই বলতো দেখো ওই গাছের পাতাটা এঁকো না, কিন্তু তাল গাছটার পাতাটা আঁকার থেকে তাল গাছটার বার বৃদ্ধিটা আঁকাটা অনেক বেশি প্রয়োজন। নিচে স্টাডি মানে কিন্তু ওই বার বৃদ্ধিটাকে স্টাডি করা, নিচে স্টাডি কিন্তু মানে ওই তাল গাছটা যেরকম আছে ওটাকে রেপ্লিকেট করছে ওরকম নয়। এবং তার পাশাপাশি যেটা আমি একটা ছোট্ট গল্প বলছি, খুব মজা লাগবে এই প্রসঙ্গে। ধর্মনারায়ণ দাশগুপ্ত, সবাই নাম শুনেছ, প্রথিতযশা শিল্পী ছিলেন, মারা গেছেন। তো ধর্মদা কলা ভবনের 5 বছরের পাঠ শেষ করেছেন, শেষ করে চলে আসার সময় বিনোদ বিহারীকে বলে আসছেন যে বিনোদদা আমি চললুম, আমার তো পড়া শেষ। তো বিনোদদা তখন চোখে দেখতে পান না, তখন অন্ধ হয়ে গেছে। তো হ্যাঁ অলরেডি তখন চোখে দেখতে পান না। তো বিনোদদা বলছেন যে পড়া হয়ে গেছে, ভালো করে শিখেছিস তো, মানে ভালো করে সব ঠিকঠাক করেছিস তো? বলে হ্যাঁ চেষ্টা করেছি। বলে বেশ, একটা পলাশ ফুলেকে দেখা দেখি। এবারে বিনোদ বিহারী বলছেন, যিনি চোখে দেখতে পান না, একটি পলাশ ফুলেকে দেখা দেখি। তো ধর্মদা যখন গল্পটা বলছিলেন আমি শুনছিলাম, ধর্মদা ওই খাতাতে পলাশ ফুল আঁকছেন আর বিনোদদা ওর হাতে একটি ওনার হাত দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ওই পলাশ ফুলটা আঁকা হলো, পলাশ ফুলটা আঁকা বললো যে হয়ে গেছে? বলে হ্যাঁ বিনোদদা হয়ে গেছে। বলে কি পলাশ ফুল আঁকলি, হাওয়া নেই? এটা কিন্তু সত্যি ঘটনা। দেখো এই যে অনুধাবনটা না ওই সাথে থাকতে থাকতে হয়, মানে নেচার স্টাডিটা যেটা বলে আমরা বলে না যে তাল গাছ, ওইটা আমাদের বলতো মাস্টার, তাল গাছটা একটু না বাবা, তাল গাছের বার বৃদ্ধিটা লক্ষ্য করো দিনের পর দিন, তাহলে নেচার স্টাডিটা হবে। এই যে নেচারের বিহেভিয়ারিয়াল প্যাটার্নটা, হ্যাঁ সাঁওতাল ছেলেটাকে শিখতে হবে ও সাথে সাথে। এবারে তার মানে এই না যে আমি শহুরে বলে আমি নেচারের বাইরে, আমার আরবান নেচারটাও তো আরেক রকম, আমি সেই কিভাবে রাস্তা পার হতে হয় সেটাও জানি, সেই বিহেভিয়ারিয়াল প্যাটার্নটাও আমার কাছে তৈরি হয়েছে। আসলে হচ্ছে ওই রিফ্লেক্সের ডেভেলপমেন্ট, তার সেইটা যদি ঠিকঠাক থাকে আমার ওই মানে সেন্সেশন গুলো না আরো অ্যাক্টিভ হয়ে যায়। এখানে একটা জিনিস বলতে খুব লোভ হচ্ছে, কিন্তু তাহলে আমি একটু সময় খাবো, এখন বলবো না, জাস্ট মুখবন্ধটা বলে দিচ্ছি। আমার বন্ধু সঞ্জয়, অ্যাকচুয়ালি ওর সঙ্গে কিছুদিন আগে এই এনভায়রনমেন্ট নিয়ে কথা হচ্ছিল। ও তখন আমায় বলে যে 1853-তে মানে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট দিবেন সিয়াটেলের যে চিফ রেড ইন্ডিয়ান, তাকে বলেছিল যে তোমার কিছু সিয়াটেলের কিছু জমি আমরা কিনতে চাই। আর উত্তরে সেই রেড ইন্ডিয়ান যেটা বলেছিলেন মানে সেটা ইনফ্যাক্ট সঞ্জয় আমাকে, আমি বললাম না আমি জানি না, ও আমার সঙ্গে সঙ্গে পাঠায়, তারপর আমার পড়া হয়নি, আমি 2 দিন আগে ওটা পড়লাম, পড়ে আমি প্রায় নির্বাক হয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, বিলিভ।
এবং আমার সেটা মিনিট 3 লাগবে, আমার পড়ার ইচ্ছে আছে, কিন্তু এখন আমি সময় নষ্ট করবো না, ওটা শেষ দিকে গিয়ে পড়বো। ওটা কেউ কেউ হয়তো এখানে জানি, কিন্তু যারা জানি না তাদের এটা শোনাও মানে কোথাও গিয়ে ওই ওই কথাগুলো শোনা মানে ভগবান দর্শনের মতো। দেখতে পাচ্ছ? এবার কে? এনিবডি? আচ্ছা উজ্জ্বল বলছে, উজ্জ্বল, উজ্জ্বল আচ্ছা বলবে। উজ্জ্বল আগে বলেছে, ওকে চলো উজ্জ্বলের জন্য তোলা যাক। আচ্ছা আচ্ছা, তো তোমার সাবজেক্ট হচ্ছে, তোমার চিফ হলুদ রঙের বেশ গুরুগম্ভীর বিষয়, সেটা হচ্ছে গুরুগম্ভীর, ঠিক আছে, ভিজুয়ালাইজেশন অ্যান্ড ম্যানিফেস্টেশন, দ্য কি অফ আওয়ার সাকসেস। মানে ওই মানে আমরা তো এটা শুনেছি, ভিজুয়ালাইজ করা এবং ম্যানিফেস্ট করা, এবং সেটা সেটা নিয়ে তোমার অভিজ্ঞতা বা হাউ ডু ইউ? আমরা সবাই জানি জন লেননের বিখ্যাত গান, হ্যাঁ, অল উই আর সেইং গিভ পিস আ চান্স। হ্যাঁ, এটা সবাই জানি, এটা অনেকে টি শার্টে লেখা থাকে ইত্যাদি। এখন এটা একটা ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, দেখছি যে হ্যাঁ অল উই আর সেইং গিভ পিস আ চান্স। এবার সেটাকে ম্যানিফেস্টেশন করতে হবে। ম্যানিফেস্ট করতে গিয়ে আমি কি দেখলাম না, আমি গিয়ে বললাম যে আমার ছোট্ট বাচ্চা মেয়েটার জন্য একটা বাচ্চা মুরগি কাটবে। এবার সেখানে কিন্তু ম্যানিফেস্টটা ব্রেক হয়ে গেল, কারণ সেখানে পিস এলো না, ভায়োলেন্স এলো। আমি চকে যাচ্ছি, পিস শব্দটাকে নিয়ে পিটার টশ যদি কেউ নাম না জেনে থাকে, পিটার টশ একজন কালো মানুষ যে পপ সিঙ্গার ছিল, পপ ব্লুজ 70 দশকে। পিটার টশ সে বলছে অল উই আর সেইং, যেটা জন লেনন বলেছিল, বলছে তখন পিটার টশ বলছে যে উই ডোন্ট ওয়ান্ট পিস, উই ওয়ান্ট জাস্টিস। তাহলে পিটার টশ যেটা বলেছিল সেটা যদি আজকে 2 বছর আগে আমি একটা কারোর টি শার্টে লেখা দেখতাম, হয়তো বুঝতাম না, হয়তো বুঝতাম, ভাবতাম না। কিন্তু আজকে আমেরিকা যেটা হলো, এখানে কিন্তু ম্যানিফেস্টেশনটা হলো, আমি কিন্তু বুঝতে পারলাম পিটার টশ কি বলতে চেয়েছিল। তো ভিজুয়ালাইজেশন মানে আমি যেটা দেখলাম, আর যখন আমি সেটাকে বাস্তব জগতের সঙ্গে মেলাতে পারলাম, যে বাস্তবটাতে এই কথাটা খেয়ে যাচ্ছে, তখন ফিট করছে, তখন আমি বুঝলাম যে ম্যানিফেস্টেশনটা, তখন ভেতরে ম্যানিফেস্টেশনটা আমার মধ্যে হলো। এবার আমি ইমপ্লিমেন্টেশন কি দেবো, আমি ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে পারি, আমি আমার ভবিষ্যৎ জনকে শেখাতে পারি। তারপরে দেখলাম আমার এক বন্ধু শান্তনু একটা ভিডিও পাঠালো, সেখানে একজন হোয়াইট গার্ল বিদেশে এসে তার মাকে জিজ্ঞেস করছে, ওই পার্কে একজন ব্ল্যাক মাদার এসছে, যদিও এরকম ভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে বলা উচিত না, কিন্তু তার বাচ্চাকে নিয়ে পার্কে বেড়াতে এসছে, আর বাচ্চাটা হোয়াইট চাইল্ড ইজ ইনোসেন্টলি আস্কিং যে মা ওরা ব্ল্যাক কেন, why has God made them black? এবারেতে ওই যে ভিডিওটা আমাকে পাঠালো, আমি আরেকজনকে পাঠালাম, এরকম করে যদি রাজীব, আপনি আরো জুনিয়র কাউকে 18 বছর বয়স, 15 বছর বয়স, তখন সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে। সে কিন্তু বড় হওয়ার মুখে জানলো যে এই ডিভিশনটা করা উচিত না। কিন্তু সমস্যাটা হচ্ছে মানুষ কিন্তু এটা বুঝেও বুঝতে চায় না। এই যে ম্যানিফেস্ট, যেটা ভিজুয়ালাইজেশনটা সবারই হয়, তারপরে যখন ম্যানিফেস্টেশনটা হয়, তখন কিন্তু ম্যানিফেস্টেশনটা প্রত্যেকের মধ্যে হয়তো কারোর ক্ষেত্রে ক্ষণিকের জন্য হয়, কারোর ক্ষেত্রে 2 দিনের জন্য হলো। হয়তো এই যে হাতির পেটে বোম ফাটানো হয়েছে এর ব্যাপারে আমি ঢুকছি না, কিন্তু হয়তো এই ব্যাপারটা, এই ভায়োলেন্সটা আমার মধ্যে 1 বছর থাকবে, তারপর ভুলে যাবো। হয়তো কারোর মধ্যে 10 বছর থাকবে, সে হয়তো এবার সেটা একটা ইমপ্লিমেন্টেশনে আসবে, যে যখনই তার বাচ্চাকে সে কেরালায় নিয়ে যাবে, বলবে দেখো বাবা, হাতির উপর অত্যাচার করো না কিন্তু কখনো, এবং তোমার ভবিষ্যৎ প্রজন্ম করে শিখিও। হ্যাঁ, মানে উজ্জ্বল যেভাবে বললো, যেদিকে বললো, সেটা একটা দিক। অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশন অ্যান্ড ম্যানিফেস্টেশন, তার সঙ্গে একটা রাইটার ছিল কি টু ইয়োর সাকসেস। এই ব্যাপারটা একটা অদ্ভুত ব্যাপার, একটু ছোট্ট করে বলে আমি ছাড়ি, এটা নিয়ে সত্যি ভাববার বিষয়। মানে যদি আমরা আমাদের ইয়েতে চলে যাই, মানে আমাদের মানে উপনিষদ থেকে জেন থিওরি, মানে বুদ্ধা টু খ্রিস্টানিটি
টু থিওসফি, অদ্ভুত অদ্ভুত সেখানে দেখতে পাই যে এই ম্যানিফেস্টেশন মানে আমার জীবনে যেটা ঘটবে সেটাকে আমি ম্যানিফেস্ট করতে পারছি। এবং এইখানে একটা অদ্ভুত কথা বলছি বলে আমি ইয়ে করবো, এটা নিয়ে দিনের পর দিন আলোচনা হতে পারে। আইনস্টাইনের একটা একটা উক্তি, মানে এটা অসামান্য, আমরা অনেকেই হয়তো জানি, ইউর ইমাজিনেশন ইজ এভরিথিং, ইটস দ্য প্রিভিউ অফ লাইফ কামিং অ্যাট্রাকশনস, only those who believe anything is possible can achieve the things most would consider impossible. So, এবং এটা অন্য কিছু ছেড়ে দাও, মানে এটা যদি আমাদেরকেও, মানে আমাদের এখানে যারা বসে আছি প্রত্যেকে যদি একটু প্রিজম নিয়ে আমাদের নিজেদেরকে দেখি, হোয়াট এভার উই হ্যাভ ডান, মানে আমাদের জীবনে যা যা ঘটেছে সেগুলো কিন্তু একটা প্রি ভিজুয়ালাইজেশন, প্রি ম্যানিফেস্টেশন ছিল, জানতে বা অজান্তে। এটা বলার অর্থ বা এইটায় আসার অর্থ এই যে আমি যদি সত্যি কিছু করতে চাই যে কোনো দিকে, এবং সেটা যদি প্রি ভিজুয়ালাইজেশন বা ম্যানিফেস্টেশন করি এবং তার মধ্যে থাকি, তাহলে জিনিসটা করতে পারবো। হ্যাঁ, মুশকিল হচ্ছে যে যে এটা কি এরকম সহজ? অত সহজ নয়। কেন সহজ নয়? আমি ধরো আমার এই টুডে, মানে এখন আমার অ্যারাউন্ড 55 আমার বয়স, আমি হয়তো ভাবলাম আমি এভারেস্ট এক্সপিডিশনে যাবো, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই, এখান থেকে আমি এভারেস্ট এক্সপিডিশনে এটা ভাবলেই হলো, কি করে যাবো? প্রতিটা মুহূর্তে আমার লজিক, আমার প্র্যাকটিক্যালিটি আমাকে সেইগুলো মাথায় আসে, তাহলে কিন্তু জীবনে হবে। আমি যদি ওই জোনটার মধ্যে থাকতে পারি যে হ্যাঁ আই উইল ডু ইট, তাহলে অটোমেটিকলি আমার সমস্ত চেষ্টা, আমার সমস্ত, মানে ওই বলা হয় মানে ল অফ অ্যাট্রাকশন, মানে ওইখানেই আমি থাকবো। মজার মজার দুনিয়া। মানে এটা কথাতেই তো আছে, এটা কথাতেই আছে যে মানে হোয়াট ইউ থিঙ্ক সো ইউ বিকাম, মানে যেটা আমরা ভাবি বা যেটা আমরা ভেবে এসেছি সেটাই কিন্তু আলটিমেটলি হয়েছে, বা কোথাও গিয়ে সেটারই আমাদের জীবনে ম্যানিফেস্টেশন ঘটেছে। মানে ইভেন সংস্কৃতে শ্লোকও আছে যে ইয়াদৃশী ভাবনা ইয়স্য সিদ্ধি ভবতি তাদৃশী ভাবনা লভতে সর্বম, মানে হোয়াট ইউ থিঙ্ক সো ইউ বিকাম, মানে ওইটা অটোমেটিক্যালি কোথাও গিয়ে ইট জেনারেটস মাই ফিজিক্যাল এফর্টস অলসো টুয়ার্ডস দ্যাট, বা ভয়টাও সেইটাই সেইভাবেই হয়। মানে এখানে আবার ছোট্ট এক সেকেন্ড, মানে 5 সেকেন্ডে বলে দিই, মানে আমাদের তো অলওয়েজ, মানে উই আর হিউম্যান বিং, আমাদের অলওয়েজ ফিয়ার সাইকোসিস হয়, এটা যদি হয়, এই অসুখ যদি করে, এখানটা যদি হয়, এন্ড ইনভেরিয়েবলি যদি সেটা মাথায় ঘুরতে থাকে না, হতে বাধ্য। তো ফর ইউ কবি, জুনিয়র পার্থ বা তোরে লাভলি, লাভলি, তুই শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? তোর কথা শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, We are always caught in our thoughts. Why it is so detrimental? মানে আমাদের থটের মধ্যে আটকে আছে, সেটা কেন detrimental? সেটা কেন detrimental, সেটা মানে কেন আমাদের ধ্বংসের কারণ, মানে আমাদের থট ধ্বংস, বা আচ্ছা। এরকম ভাবে যদি বলি ধ্বংস নয়, but হ্যাঁ, বিষয়টা থট প্রসেস, মানে যতগুলো কথা শুরু হলো প্রথম থেকে, মানে ফ্রিডম থেকে শুরু করে এনভায়রনমেন্ট থেকে, তারপরে ভিজুয়ালাইজেশন এন্ড ম্যানিফেস্টেশনস, এইসবের সাথে এটা খুব রিলেটেড। কারণ প্রথম কথা হচ্ছে, আমি যদি প্রথম থেকে একটু সূত্রটা ধরি, এই আজকে যা আড্ডাটা হচ্ছে, ফ্রিডম মানে হচ্ছে, তো এবার ফ্রিডমটা তো তার মানে এটা একটা কনসেপ্ট, এটাও একটা থট। এই থটটা তারই আসবে যে নিজেকে মানে নন ফ্রিডম ভাববে, মানে যে নিজেকে পরাধীন ভাববে, সেই স্বাধীনতার কথা ভাববে। ব্রিটিশ কখনো আমাদের দেশে এসে নিজেকে পরাধীন ভাবতে পারে না। তারা যখন আমাদের উপর শাসন করছিল, তারা কিন্তু পরাধীন ছিল না। সেজন্য স্বাধীনতাটা ভারতবাসীদের কাছে একটা বিষয়, ব্রিটিশদের কাছে এটা ছিল না। আবার ঠিক সেরকমই এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো তাহলে কি কোনো ব্রিটিশ রাইটার বা ব্রিটিশ যে বুদ্ধিজীবী বা ব্রিটিশের যেসব মানুষরা ছিল, তারা কি কোনোদিনও ফ্রিডম নিয়ে কথাই আসেনি? তাদের ভেতর কি ফ্রিডম নিয়ে কোনো কিছুই সেই চিন্তাগুলো আসেনি? তাদের ভেতরেও এসেছে। এবার এই যে বিষয়, এই যে আমরা যে ডেইলি এই
পার্থবাবু কিছুক্ষণ আগে বলছিলেন যে উম, আহ, মানে ফ্রিডমটা কিরকম হবে, নারিশিং অ্যান্ড কেয়ার যে জায়গাটা, এই এই ডেইলি ব্রেড আর এই নারিশিং করতে গিয়ে আমাদের থটস গুলো আমাদের কাছে মানে দিন দিন খুব ন্যারো হয়ে যাচ্ছে, যার ফলে আমরা 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 যেসব জিনিস ভিজুয়ালাইজ করছি অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি খুব মানে কি বলবো খুবই পার্থিব, এবং মানে সেটা খুবই অর্থগত সাকসেস, খ্যাতিগত সাকসেস, কিন্তু আমরা যা করতে চাইছি, যেটা মানে আমাদের সাথে এনভায়রনমেন্টের যে অ্যাটাচমেন্ট, সেসব থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি, যার ফলে আমাদের থট প্রসেস, আমাদের চিন্তাগুলো দিন দিন খুব ন্যারো হয়ে যাওয়াতে আমরাই আমাদের ধ্বংসটা ডেকে নিয়ে আসি, এটা তো খুব স্বাভাবিক। ওকে, আচ্ছা এখানে আমি একটা ছোট জিনিস না, আমি আরেকটু এক সেকেন্ড রাজি, আমি আরেকটু সূত্র দিয়ে ব্যাপারটাকে একটু রিওপেন করি, যদি অন্য কেউ কিছু বলতে চায়। কোভিড যেটা বললো সেটা তো অবভিয়াসলি একভাবে দেখতে এইভাবে বলা যায়, আমি ব্যাপারটাকে এইভাবে রিওপেন করি যে ওই যেটা বললাম, উই আর অলওয়েজ কট ইন আওয়ার থট। সায়েন্টিফিক ডেটা বলছে যে 24 আওয়ার্স মানে 24 ঘন্টার মধ্যে আমরা 60 to 70,000 থট জেনারেট করি। হোয়াট ইজ দ্যাট? এবং সেটাকে ডিকোড করলে দেখা যায় 90% ওয়াজ জিবারিশ, মানে কোনো মানে নেই, কোনো ভাইটালিটি নেই, এবং উই আর লাইং অন পাস্টে পড়ে থাকছি। এবং সূত্রটা ওটাই, তার মানে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, কিছু হচ্ছে না। মানে আরেকটা জিনিস, মজার জিনিস, আমি আমার হাতটাকে নিয়ে এরম 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 কতক্ষণ করতে পারবো? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তারপর পারবো না। কিন্তু সব থেকে দিস ইজ দ্য মোস্ট ভাইটাল, মানে প্রসেসরটাকে নিয়ে আমি কন্টিনিউয়াস 24 ঘন্টা যখন ঘুমিয়ে আছি তখন এরম করে চলেছি। তো আমার পারসেপশন, আমার 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 এনার্জি কিছু আর থাকছে। তো এইটা আমি ফ্লোরের কাছে আবার রিওপেন করলাম। ক্যান ইউ পিপল এটাকে এক্সপ্লোর করতে পারবে? বা চলো না আমি আর একটু রিওপেনের ইন্ধন দিয়ে দিচ্ছি। আমি আমি আর একটু বলবো, রিওপেনের, হ্যাঁ আমি শেষে আমি একটু ইন্ধন দিয়ে দিই এটার আরো। মানে হ্যাঁ হ্যাঁ এখানে পার্থদা আছেন, ষড়শী আছে, মানে ওরা কিন্তু they are thinking differently, বা ইভেন কবিরও when he is into a different zone তখন কিন্তু ওদের এই থটটা বদার করছে না। মানে ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন বা পারসেপশনটা তখনই বৃদ্ধি পেতে পারে বা তখনই সেই জিনিসটা আমি দেখতে পারি যখন কিন্তু আমি ওই নর্মাল থটস এর মধ্যে স্টাক নই। আমি এখন আমার সামনে কম্পিউটার স্ক্রিনটাকেই দেখছি, কিন্তু এইটা যদি একজন ক্রিয়েটিভ লোক বা কাউকে আমি বলি যে এইটা কি দেখছো, সে কিন্তু এটার থেকে 10টা জিনিস ডিরাইভ করতে পারবে। সে শুধু কম্পিউটার স্ক্রিনটা দেখছে না, কারণ সে পারসিভ করতে পারছে বিয়ন্ড দ্য অর্ডিনারি, যেটা আমি ফেস ভ্যালুতে দেখছি তার বাইরে। আমাদের থট কখন থাকে না? থট আমাদের তখনই থাকে না যখন আমরা এমন কিছু করি যেটাতে আমাদের ফুল কনসেন্ট্রেশন দরকার। আজকে আমি পাহাড়ি রাস্তায় একটা গাড়ি চালাচ্ছি, এবড়ো খেবড়ো রাস্তায়, কাদা মাখা রাস্তায় আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমার ফুল ফোকাস সেখানে। কিন্তু আমি যখন অফিস যাচ্ছি, রোজ মানে রুটিন রুটে গাড়ি চালিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমার মাইন্ডে পুরো অন্য থট চলছে, কারণ সেই রাস্তাটা আমার চেনা। আমি সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছি, আমার মাইন্ডে কিন্তু থট। কিন্তু ওই পাহাড় থেকে নামতে গেলে বা কাদার উপর দিয়ে যেতে গেলে তখন কিন্তু আরেকটা কখন হয়, আমি 2 মাস আগে যেই সাবজেক্টটা পড়েছি আজ কিন্তু আমার সেটা মনে নেই, কিন্তু কাল সকালে আমার পরীক্ষা হলো, আমি যদি আজকে মনে করি, আজকে যদি সেটা পড়ি, আমার কিন্তু অনেক বেশি অ্যাসিমিলেশন, অনেক বেশি পারসেপশন ক্লিয়ার হচ্ছে, কারণ তখন আমার ফুল মাইন্ডফুলনেসটা ওখানে, আমি তখন আর ওই থটে বা ক্লাটারের মধ্যে নেই। আমার এইটা খুব বেশি রকম মনে হয়। ইভেন ফিকশন বই যখন পড়ছি, আমি যখন একটা গল্পের বই পড়ছি, তখন কিন্তু আমি পুরোটা ওর মধ্যে, তখন কিন্তু আমার মাইন্ডে অত থটস আসছে না। মানে আমি জাস্ট আরেকটু ইন্ধন দিলাম, মানে একটু ঘি দিলাম আগুনটাতে। শেরোশী কি বলছিলেন বলুন, তারপর এভরিবডি। হ্যাঁ আমি প্রথমত টপিকটা আমি ফিলিং জেলাস কি আমি কেন ওই ম্যানিফেস্টেশনের টপিকটা পেলাম না। মানে আই প্রবলি অ্যাম বিগেস্ট এক্সাম্পল। মানে আমার লাইফে আমি যখন বম্বে যাই ল পড়তে, কোনোদিন বাবা মাকে ছেড়ে 18 বছর অব্দি মানে থাকিনি। মেবি সাম স্লিপ ওভার্স অ্যাট ফ্রেন্ডস অর রিলেটিভস। তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু সামহাউ এট দ্যাট মোমেন্ট আমাকে আমার একটা পিজি মেট দ্য সিক্রেট বইটা গিফট করে, অ্যান্ড অ্যাকর্ডিংলি ইট হেল্প মি। তখন আমি ভালো করে বুঝতে পারতাম না, আমার তখন 18 বছর বয়স, ইট ওয়াজ প্রবলি ওভার মাই হেড।
বাট আস্তে আস্তে আবার যখন আমি ধাক্কা খেলাম আবার লাইফে গিয়ে কিছু 20 বছর বয়সে, তখন আমি সত্যি বুঝতে পেলাম আই ওয়াজ লাইক আই হিট ইট, মানে একদম রক বটম যাকে বলে, মানে পার্সোনাল লেভেলে। তো তখন আমার অদ্ভুত লাগলো যে সত্যি তো সবকিছু ঠিক, মানে এই যে গৌতম দা বললেন যে আমরা সবসময় ভাবছি, লট অফ থটস আর দেয়ার, মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ থটস, কিন্তু বলছে যে যে কোনো একটা থট যদি 17 সেকেন্ড ধরে আমরা ওটাই ভাবি, ইট বিকামস আ ক্রিয়েশন। আমরা সেটা দেখতে পাচ্ছি না, ইট ইজ স্টিল নট ম্যানিফেস্টিং ইন আওয়ার লাইফ, বাট ইট ইজ এ রিয়েলিটি সামওয়্যার। সেটাকে আমরা কি করে নিজেদের লাইফে নিয়ে আসবো? বাই অ্যালাউইং, আর্ট অফ অ্যালাউইং, ল অফ অ্যাট্রাকশন। এটা একটা সিরিজ আছে এব্রাহাম হিক্সের, এস্থার এন্ড জেরি হিক্সের একটা পাবলিকেশন। আমি ওদের ভিডিওসও খুব ফলো করি, মানে ভীষণ ভীষণ উপকৃত হয়েছি। ইটস সো সিম্পল, মানে ইটস অ্যাট আ লেভেল, ইটস কোয়ান্টাম ফিজিক্স। কি আমি খারাপ কথা ভাবলে আমি খারাপ হয়ে যাবো দিন দিন, বা আমি যদি রোগের কথা ভাবি, আজকে আমার গায়ে একটা ফোড়া হয়েছে, আমি ওটাকে ক্যান্সার ভেবে নিলাম সঙ্গে সঙ্গে, ইট উইল বিকাম আ ক্যান্সার ওয়ান ডে অর দি আদার। বাট আমার ফোড়াটা হয়েছে, আমি বলছি না ইগনোর করতে, ঠিক আছে হয়েছে, এন্ড ইট উইল গেট হিল। এরকম অনেক মানে আমি রিয়েল লাইফেও পরে জানতে পারি যে মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার বলে দিয়েছে হাঁটতে পারবে না, কিন্তু উইথ পারসিস্টেন্ট এফর্টস অ্যান্ড মেডিকেশন অবভিয়াসলি হয়েছে, উইল পাওয়ারে হয়েছে। সুতরাং মেডিকেল সায়েন্সও কখনো কখনো একদম মানে কি বলবো অ্যাস্টনিশড হয়ে গেছে। আর এটা ছাড়া আমি প্রফেশনাল লাইফে ভীষণ 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 ভাবে, মানে আমার একটা এ ছিল যে আমি কোনো বিল্ডিং দেখলে আমি ভাবতাম আমি ওখানে ওখানে চাকরি করলে কি হবে। আমি আমার আগে কোম্পানিতে আসার আগে আমি যখন টালা ব্রিজ দিয়ে যেতাম, আমি তখন একটু পার্সোনাল হয়ে যাচ্ছে, সরি কথাগুলো বলা দরকার, টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো এবার টালা ব্রিজ, এবার টালা ট্যাঙ্ক একটা খুব মানে কি বলবো ঐতিহ্যের ব্যাপার, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক অফ সিটি লাইক ক্যালকাটা। তো আমি খালি ভাবতাম এর ভেতরে যারা চাকরি করে তারা তার মানে কত প্রিভিলেজ, একটা আবার হেরিটেজ সাইটে চাকরি করছে। অ্যান্ড বিলিভ মি, আমি যেখান থেকে কল পেলাম আমার অফিস, প্রজেক্ট অফিস টালা ট্যাঙ্কে হয়ে গেল, বিকজ আই বিকেম দ্য কন্ট্রাক্ট ম্যানেজার, লিগাল দিকটা দেখছিলাম ওখানকার ওয়াটার লস ম্যানেজমেন্ট কোম্পানিতে। তারপর আমার মনে হলো যে হ্যাঁ এবার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মিরাকুলাস ইন মাই লাইফ। তারপরে আমার মনে হলো আমি নিউ টাউনে থাকি, আমার প্রচুর জার্নি হয়ে যাচ্ছে। হোয়াট অ্যাবাউট ডিএলএফ? ডিএলএফ এর বাড়ির কাছে তো আমি হেঁটে যেতে পারবো, আমি রোগা হতে পারবো, আই উইল লুজ সাম ওয়েট। And within 2.5 years, or rather within 1.5 year, I got through DLF. মানে বিশ্বাস করুন, মানে আমি আমার প্রফেশনাল লাইফ অ্যান্ড ইনফ্যাক্ট মাই কি বলবো ফিজিক্যাল হেলথেও অনেক অনেক হেল্প পেয়েছি। লাস্টেরটার জন্য আমার কি 5% কন্ট্রিবিউশন আছে হয়তো লাস্টেরটার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ, ইউ টুক মাই ইন্টারভিউ। So Saoshi, why don't you think about White House or Parliament? Sorry, I'm joking. সেটাই আমি বলছি, ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, মানে আমি এখনো মানে টু ইয়াং ইন দিস। ধরো 11 বছর ধরে প্র্যাকটিস করছি, বাট আজকে তোমাকে আমি বলছি আমি খাইতান এন্ড কোম্পানির একটা প্রেজেন্টেশন, মানে একটা ল ফার্মের ওয়েবিনার করেছিলাম এক সপ্তাহ আগে। আজকে সকালে মনে হলো আমি তো ওয়েবিনারটা করলাম, বাট আই ডিডন্ট গেট দ্য মেটেরিয়াল। And believe me, I blinked and I opened my email and they have sent their presentation. And আমি ভাবছিলাম যে is it something somebody is talking to me? মানে ওই ভিজুয়ালাইজেশন গুলো ম্যানিফেস্ট হচ্ছে এক্স্যাক্টলি। আর এটা সব থেকে কখন হয়, এই আর্ট অফ অ্যালাউইং বইটা পড়া খুব দরকার। আর ইনফ্যাক্ট আপনি ভিডিওতে দেখতে পারবেন, আপনি যখনই কুল থাকবেন কিছুর ব্যাপারে, ইট উইল ম্যানিফেস্ট, বিকজ আপনি ইটস লাইক আ অর্ডার। আপনি কোনো রেস্টুরেন্টে এসছেন, ইউনিভার্স ইজ আ ম্যানেজার, আপনি তাকে অর্ডার দিচ্ছেন, যেমন ফ্লিপকার্ট অ্যামাজনে আমরা অর্ডার দিই যে আমার এটা চাই, আমার 10,000 রুপিস চাই এই মাসের শেষে, আমি ওটা পেয়ে যাবো, বা হয়তো হাফ করে পাবো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ রাইট ইট এন্ড ইউ ফরগেট অ্যাবাউট ইট এন্ড বি হ্যাপি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ফিলিং গুড। খারাপ চিন্তা করলেই খারাপ হবে। এই যে বলছেন না যে রোগটা কখন প্রথম ঢোকে, এভরি ইলনেস ইজ ইন দ্য মাইন্ড ফার্স্ট। আমার মনে হয় যে ফিলিং গুড শুড বি আ রিলিজন। ভালো থাকা, নিজে ভালো যদি না থাকি, ইফ মাই কাপ ইজ এমটি, আই ক্যানট পোর আউট লাভ টু আদার্স। আমি নিজে যদি নিজেকে, এটা সেলফিশনেস বলবো না, আমি কি
বলবো, মানে আমি সেলফ নারিশ যদি না হতে পারি, তাহলে আমি অন্য কাউকে কি করে ভালোবাসতে পারবো বা অন্য কাউকে কি করে ভালো রাখতে পারবো। খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, স্পেশালি আমাদের এই ডগ ওয়ার্ল্ডে, যে পিপল ফাইন, পিপল শুড বি ফিলিং গুড অলওয়েজ। আমরা অন্য আরো চিটে যাব নাকি, এটা আমার মনে হয় এই যে থট প্যাটার্ন এবং এই 60-70 হাজার থট সারাদিনে 24 ঘন্টায় মানে মেডিকেলি ডিকোড করলে পাওয়া যায়, জেনারেট হচ্ছে, এবং তার 90% ইজ জিবারিশ। বিশেষ করে আমার খুব জানতে ইচ্ছে হয় যে পার্থর মতো লোক বা সঞ্জয়, একদম অন্য ধরনের মানুষ জানি, সারসী আর একজন শিল্পী, ওরা কিভাবে মানে আমরা তো জানি এই রাজীব যেটা বললো যে ওই মান্ডেন থটকে সরিয়ে দিলে, মানে ওই মাইন্ডফুল বা ফাঁকা মাথায়, মানে যদি আমি আকাশের দিকে তাকিয়ে থাকি, শুধু যদি আকাশটাকেই দেখি, দেন মাই পারসেপশন বা মাই ক্রিয়েটিভিটি উইল আদারওয়াইজ হতে পারে না। সেই জায়গা থেকে এইটাকে আরেকটু খুঁজে দেখবো। হোয়াট ডু ইউ থিঙ্ক? পার্থ তুমি কি বলো, বা সঞ্জয়, বা এনিবডি ওয়ান্ট টু? রশ্মিও কিছু বলেনি এখনো। সঞ্জয় হাত তুলেছে। হ্যাঁ, আমি যেটা এখানে বলতে চাইছিলাম, মানে আমাদের সবসময় প্রেজেন্টে বাঁচতে হবে। মানে যে এত ধরনের যে চিন্তা ভাবনাগুলো চলছে, মানে আমাদের আনকনসিয়াসনেস মাইন্ডে, তো সেগুলো আমরা জানিও না কখন কি আসছে। হয়তো আগে যেটা বললো গৌতম দা, যে পাস্টে কতদিন কি হয়েছে না হয়েছে, মানে বেসিক্যালি আমরা মোস্ট অফ দ্য টাইম রেট্রোস্পেক্টিভ করি। এটা হলে এটা হতে পারতো, পাস্টে পড়ে থাকি, যে আমরা এটা হলে এটা হতে পারতো, ওটা হলো বলে এটা হলো। আমরা যদি না ভাবতাম তাহলে এটা হলো না, যে এটা আমার রোগটা হলো বলে হলো। কিন্তু সেটা যদি ভুলে গিয়ে তার সাথে কিছু কিছু আমি পয়েন্টস গুলো অ্যাড করছি, অন্যান্য যে টপিক গুলো ছিল তার সাথে লিঙ্ক করেও বলছি যে আমার প্যাশন যেটাতে, বা আমি যেটাতে, আমি একটা সিনেমার নামও বলতে পারি যে ওম শান্তি ওম। শাহরুখ খান ও ভেবেছিল যে আমি একদিন অ্যাওয়ার্ডটা নেব, তাহলে ওর প্যাশনটা ছিল সেই অ্যাওয়ার্ডে একজন শ্রেষ্ঠ অভিনেতার জন্য। ওই সেই জীবনে পারেনি, কিন্তু পরের জীবনে কিন্তু হয়ে গিয়ে পেরেছে। সচিন যে বড় হয়ে যে পরে একটা ম্যাচে ভালো সেঞ্চুরি করবে, তার আগের দিন কিন্তু শুয়ে শুয়ে ভাবছে যে আমি ব্যাটিং শ্যাডো প্র্যাকটিস করছে। তো নিজেকে যে সফল হওয়ার যে চিন্তা ভাবনার মধ্য দিয়ে এটা এইভাবে ম্যানিফেস্টেশন হয়। আর সেটা করতে গিয়ে কি হবে, তখন আমি যেখানে যদি আমার কনসেন্ট্রেশনটা ওইখানে বাড়াই, তো মাথা তো একটাই, বাকি জিনিসগুলো না ওই জিনিসটাই ভরে যাবে। আর তখন ওই থটগুলো খুব কমে আসতে হবে। সেটা আমি চেষ্টা করলে হবো না, বা এটা এরকম না যে আমি ওটা হতে চাইছি তা বলে কি আমার ওই চিন্তাগুলো আসবে না, অবশ্যই সবগুলো আসবে। কিন্তু তার জন্য কিছু কিছু আমার মনে হয় কিছু প্র্যাকটিসের দরকার আছে, যেমন মেডিটেশন বা এই ধরনের জিনিস। মানে এটা প্র্যাকটিসের থ্রুতে আমরা হয়তো করতে পারি, মাইন্ডফুলনেসটা হয়তো বাড়িয়ে দিতে পারি। তা সেটা হলে সেটা হবে কি, যে আমরা কি করবো না, আমরা প্রেজেন্টের মধ্যে বাঁচতে পারবো। প্রেজেন্টের মধ্যে বাঁচা মানে কি, আমি যেগুলোতে বেশি ইন্টারেস্টেড, বা যে সলিউশন গুলোকে আমাকে সলভ করতে হবে, বা যেই জায়গায় জীবনের যে জায়গায় আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, মানে আমাকে স্বাধীন হতে হবে। মানে আজকাল মানে বিভিন্ন জিনিসই আমাদের জোর করে চেষ্টা করছে পরাধীন করার। মানে কনজিউমার লাইফও বলছি, মানে বিভিন্ন ব্যবসায়িক কোম্পানিগুলো আমাদের যখনই পরাধীন করছে আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। কিন্তু আমি আস্তে আস্তে যদি আমার ডিপেন্ডেন্সি গুলো সরিয়ে দিই, এই পোস্ট কোভিড এই সিচুয়েশনে দেখছি, মানে একটা হচ্ছে জীবন ধারণ, একটা হচ্ছে জীবন যাপন। জীবন ধারণের কষ্ট অত বেশি না, এটা পরিষ্কার দেখিয়ে দিল, কিন্তু জীবন যাপনের কষ্ট অনেক বেশি। মানে আমি পাশে সবাইকে দেখছি বলেই আমি পরাধীন হয়েছে, আমাকে ওটা করতে হবে। কিন্তু ওটা যদি সরিয়ে দিই আস্তে আস্তে, তাহলে কি আমাদের মানে মধ্যে, মানে যেটা আমার মেইন দরকার তাতে ফোকাস করবো, আর যেটা ওটা যদি ফোকাস করতে পারি আমি ওটাতে ইমপ্রুভ করতে পারবো। নাহলে আমি মনে মনে যেটাকে ভাবছি সেটা করতে পারবো, সেটা চেষ্টা করলে হবে না, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। আর সেটা মেডিটেশন ওয়ান অফ দ্য ওয়ে, সেটা আমার মনে হয়। জানি না, এখন মেডিটেশন বলতে তো অনেক কিছু বোঝা যায় বা অনেক কিছু দেখি। আমার খুব জানতে ইচ্ছে করে, মানে পার্থ কেন তুমি মানে তুমি তো একদম শিল্প সৃষ্টির মধ্যে সবসময়, বা সারসী, মানে হাউ ডু ইউ, মানে এই মান্ডেন থটকে ওই পাস্ট থেকে সরিয়ে তুমি ওইখানে ফোকাস করতে পারো তোমরা কেন? প্লিজ। হ্যাঁ, পার্থদার সারসী দুজনেই বলুন।